সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা বিবিএ তে যারা থার্ড ইয়ার আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে আছে, আবার ফোর্থ ইয়ারে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টেও কিন্তু এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা তোমাদেরকে আজকে আলোচনা করে দিব। আশা করি এই অঙ্কগুলো দেখার পরে এই চ্যাপ্টার তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে। তো তোমরা স্ক্রিনে আমাদের যে প্রশ্নগুলো একটু আগে ধারাবাহিকভাবে বুঝবো, তারপর সলভ দেখাবো। তো চলো সবাই আমরা আগে স্ক্রিনের দিকে খেয়াল করে স্ক্রিনে আমি বেসিক ক্লাসটা নিয়ে আসলাম। প্রথমে রিস্ক ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ অর্থাৎ ঝুঁকি মূল্যায়নের যে পদ্ধতি, সে পদ্ধতিগুলো একটু দেখব। এখানে 5টা পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতি বা অ্যাপ্রোচ সেটা হলো 1 নম্বরে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, 2 নম্বর হলো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অ্যাপ্রোচ, 3 নম্বর প্রফিটেবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, 4 নম্বর হলো সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং 1 নাম্বার হলো ডিসিশন ট্রি অ্যাপ্রোচ। এই ফার্স্ট অ্যাপ্রোচের মধ্যে আজকে প্রথমে আমরা সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের বেসিক ক্লাস দেখব, তারপরে এইখান থেকে একটা সাজেশন সলভ করার চেষ্টা করব। 1 নম্বরে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের বাংলা তো হলো নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি। সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের বাংলা কি? নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি। এখানে মূলত আমাদেরকে এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হয়। তো নেট প্রেজেন্ট ভ্যালু বের করার 2টা সূত্র আছে, আমরা জানি। আমরা 2টা সূত্রের মধ্যে প্রথম যেটা, নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করার জন্য টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিইউ মাইনাস করতে হয়। আবার একটু খেয়াল করো, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু বের করা। নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিইউ। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে যখন এনসিইউ বলতে আমরা কি বুঝি? নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ প্রকল্পের যে প্রাথমিক বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট থাকে সেটা যখন টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে মাইনাস করে দিব, তাহলে আমরা কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভিটা পাবো। তো কোনো প্রতিষ্ঠানে যদি 2টা প্রজেক্ট বা প্রকল্প থাকে, সেক্ষেত্রে যেই প্রজেক্টের এনপিভিটা বড় হবে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত। এখন এই যে এনপিভি বের করার 2টা সূত্র, তার মধ্যে প্রথম সূত্রে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য 6 কলাম বিশিষ্ট একটা টেবিল করতে হয়। আমরা সেই টেবিলটা তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। এ টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিভি। এখানে 6টা কলাম থাকবে। প্রথম কলামে ইয়ার থাকবে, দ্বিতীয় কলামে সিএফএটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থাকবে, 3 নম্বর কলামে সিই অর্থাৎ সার্টিনিটি ইকুইভ্যালেন্ট একটা মান দেয়া থাকবে প্রশ্নে, 4 নম্বর কলামটা হলো অ্যাডজাস্টেড সিএফএটি, যেটা আমরা 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম গুণ করে পাবো। অর্থাৎ সিএফএটির সাথে আমরা যখন সিই অর্থাৎ সার্টিনিটি ইকুইভ্যালেন্ট গুণ করব, আমরা অ্যাডজাস্টেড সিএফএটিটা পাবো। 1 নম্বর কলাম হলো ফিবি ফ্যাক্টর। এই ফিবি ফ্যাক্টরের দেখবা প্রশ্নের ভিতরে একটা রিস্ক ফ্রি রেট দেওয়া থাকবে। সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্কে রিস্ক ফ্রি রেট যেটা দেওয়া থাকবে সেটাকে ফিবি ফ্যাক্টরের মান ধরতে হবে, অর্থাৎ ফিবি ফ্যাক্টরের রেট ধরতে হবে। ফিবি আইএফএ যেটা, সেটা আমরা রিস্ক ফ্রি রেটটাকে ধরব। 6 নম্বর কলাম হলো পিবি। এখানে প্রেজেন্ট ভ্যালু বের হবে, সেটা বের হবে 4 নম্বর কলামের সাথে 1 নম্বর কলাম গুণ করে। অর্থাৎ 4 নম্বর কলাম বলতে কি? অ্যাডজাস্টেড সিএফএটি, আর 1 নম্বর কলাম বলতে ফিবি ফ্যাক্টর। গুণ করলে আমরা পিবি পাবো। এবার প্রত্যেক বছরের পিবিগুলো যোগ করে আমরা টোটাল পিবি বের করব। সেই টোটাল পিবি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা এনসিইউ অর্থাৎ প্রাথমিক বিনিয়োগটা মাইনাস করে দিলে আমরা এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। এটার বিকল্প আরেকটা সূত্র আছে, আমরা সেই বিকল্প সূত্রটা অর দিয়ে নিচে দেখাচ্ছি, খেয়াল করো। অর এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু বের করার বিকল্প সূত্র হলো এনপিভি ইকুয়াল থার্ড ব্র্যাকেট A1 ডিভাইডেড 1 প্লাস k হোল টু দি পাওয়ার 1 প্লাস A2 ডিভাইডেড বাই 1 প্লাস k হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট ডট, তারপর প্লাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস k হোল টু দি পাওয়ার n। থার্ড ব্র্যাকেট শেষ করে মাইনাস করব আমরা এনসিইউ বা ইনভেস্টমেন্টটাকে মাইনাস করব। এখন দেখো, এই যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি দেওয়া আছে, ঠিক আছে? এখানে যে সূত্রের মান ব্যবহার করছি A1 A2 AN K এনসিইউ, এগুলো আমরা কি নিচে একটু পাশে হেয়ার দিয়ে লিখে দিচ্ছি, খেয়াল করো। এখানে প্রথমে আমরা হেয়ার দিয়ে A1 বা A2 বলতে আমরা অ্যাডজাস্টেড সিএফএটিকে বুঝি। A1
বা A2 বলতে আমরা অ্যাডজাস্টেড CFAT-কে বুঝি। অর্থাৎ এখানে যে আমরা টেবলে অ্যাডজাস্টেড CFAT বের করছিলাম, কি গুণ করে? CFAT-র সাথে CE গুণ করে। এখানেও প্রশ্নের ভিতরে CFAT যেটা দেয়া থাকবে বা CF যেটা দেয়া থাকবে সেটার সাথে CE সার্টিনিটি ইকুইভ্যালেন্ট গুণ করলে কিন্তু এই A1 A2 এর মানগুলো পেয়ে যাব। এখন আমরা দেখব এই যে n মানে কিন্তু নাম্বার অফ ইয়ার, অর্থাৎ এখানে যত বছরের অঙ্ক, মনে করো 5 বছরের অঙ্ক হলে an এর জায়গায় 5 বসাবো, 4 বছরের অঙ্ক হলে an এর জায়গায় 4 বসাবো। ওকে, এরপরে আমরা দেখব NCU। এখানে যে NCU আছে এটাকে বলে নেট ক্যাশ আউটফ্লো। সহজ কথা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রকল্পের যে প্রাথমিক বিনিয়োগ, 0তম বছরে যে বিনিয়োগ থাকে সেটাকে NCU দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যে কে আছে দেখো, এই কে মানে হলো রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট। প্রশ্নের ভিতরে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের ভিতরে অনেকগুলো রেট দেয়া থাকবে, তার মধ্যে শুধুমাত্র রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেটটা এই কে এর মানে বসবে, যেটা এখানে PVIF বা PV ফ্যাক্টরে বসবে। ঠিক আছে, তো এই হলো আমাদের দুইটা সূত্র। এই সূত্রের আলোকে আজকে প্রথম সাজেশনটা প্রথম সূত্রকে বেস করে আমরা করব, পরবর্তী অঙ্কগুলো দ্বিতীয় সূত্রের আলোকে করব। দুইটাতেই একই মান আসবে এবং দুইটাই খুব সহজ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে ইজিলি বুঝতে পারবা। আমি পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে সাজেশন 1-এর প্রশ্নটা নিয়ে আসছি। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে আসা একটা প্রশ্ন। খেয়াল করো প্রশ্নটার দিকে। গ্রিন লিমিটেড is considering two mutual exclusive project, অর্থাৎ গ্রিন লিমিটেডের দুটি পারস্পরিক একচেটিয়া প্রকল্প বিবেচনা করেছে। দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ ইচ প্রজেক্ট আর গিভেন বিলো। প্রতিটি প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহ নিচে দেয়া হলো। এখানে ইয়ার দেখো 0, এই 0তম বছরে সোজাসুজি যেটা আছে ব্র্যাকেটে টাকা প্রজেক্টেতে, এটা হলো তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা NCU। এরপর থেকে তারা ফার্স্টটা বছরে ইয়ার 1, 2, 3, 4, 5 এই 3 লাখ টাকা ইনভেস্ট করে। প্রথম বছরে তারা 1 লাখ টাকা, দ্বিতীয় বছরে 2 লাখ, তৃতীয় বছরে 2 লাখ, চতুর্থ বছরে 3 লাখ, পঞ্চম বছরে 3 লাখ টাকা তারা আয় করতে পারে। এরপরে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। প্রথমে 1 দেওয়া আছে 0তম বছরে, তারপরে তারা 9.5 দেওয়া আছে প্রথম বছরে, দ্বিতীয় বছরে 0.90, তৃতীয় বছরে 0.85, চতুর্থ বছরে 0.80 এবং পঞ্চম বছরে 0.75। আমি একটু ক্লিয়ার করে দিই, এই সার্টিনিটি ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝি। মনে করো আমরা প্রত্যাশা করছি যে আমরা প্রথম বছরে 1 লাখ টাকা ইনকাম করব। আসলে আমরা 1 লাখ টাকা দেখা যায় আমাদের প্রত্যাশার সাইটে একদম প্রপারলি 1 লাখ হয় না, অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়। অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রত্যাশার চেয়ে যেহেতু কম হয়, তো এখানে 1 লাখের 95% পাওয়া যাবে। এটাই হলো নিশ্চিততা সমতুল্য। সার্টিনিটি ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হলো কি নিশ্চয়তা সমতুল্য। অর্থাৎ আমি 1 লাখে পাবো না, আমি 95% পাবো। মানে 1 লাখ টাকার মধ্যে হয়তো দেখা গেল আমরা 95,000 পাইছি। ঠিক 2 লাখ টাকায় পাবো না, আমরা 90% পাবো। 2 লাখের 85% পাবো পরের বছরে, চতুর্থ বছরে 3 লাখের 80% এবং পঞ্চম বছরে 3 লাখের 75%। ঠিক আছে, এই সার্টিনিটি ইকুইভ্যালেন্ট হলো এবং নিশ্চিত যেটা আমরা পাবো সেটা। ঠিক একইভাবে প্রজেক্ট বি এরও 0তম বছর সোজাসুজি তাদের প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 3 লাখ, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 1-এ আছে। তারপরে 0তম বছরের পরে ইয়ার 1 সোজাসুজি 2 লাখ তাদের ক্যাশ ফ্লো। এগুলো কিন্তু মাইনাস যেটা আছে সেটা তাদের NCO নেট ক্যাশ আউটফ্লো, আর মাইনাসের পরে যেগুলো আছে সেগুলো হলো CFAT। খেয়াল করবা, এগুলো তাদের CFAT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ঠিক আছে, তো 2 লাখ, এরপরও 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এভাবে 1 থেকে 5 বছরে আছে। তাদের সার্টিনিটি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে যে 0তম বছরে তো 1 আছে, তারপর প্রথম বছরে যেখানে 2 লাখ প্রত্যাশা করছে সেখানে 90% পাইছে, 2 লাখের উপরে আবার পরবর্তী বছরে 80%, তারপরের তৃতীয় বছরে 2 লাখে 70%, চতুর্থ বছরে 3 লাখের 60% এবং পঞ্চম বছরে 4 লাখের 50%। এভাবে তাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এরপরে বলছে দেখো, দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ইভ্যালুয়েট দিস প্রজেক্ট ইউজিং সার্টিনিটি ইকুইভ্যালেন্ট মেথড। এটার অর্থ হলো কোম্পানি সার্টিনিটি ইকুইভ্যালেন্ট মেথড
ব্যবহার করে, অর্থাৎ কোম্পানি নিশ্চিততা সমতুল্য পদ্ধতি ব্যবহার করে এই প্রকল্পগুলি মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিজ নর্মাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15%। কোম্পানির নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 15% এবং আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 8% এবং ট্যাক্স ঝুঁকিমুক্ত রিটার্নের হার দেওয়া আছে 8%। এখানে খেয়াল করবা, যখন তুমি সার্টিনিটি ইকুইভ্যালেন্ট মেথড প্রয়োগ করবা বা ব্যবহার করবা, তখন নর্মাল রিকোয়ার্ড রেট অফ রিটার্নের কোনো ভ্যালু থাকবে না, তখন শুধুমাত্র রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা আছে সেটাকে ব্যবহার করে অঙ্ক করতে হবে। আবার খেয়াল করো, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট মেথডের অঙ্ক করতে হলে আদার যে রিটার্ন থাকবে সেগুলোর কোনো ভ্যালু নাই, শুধুমাত্র রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ব্যবহার করে আমাকে অঙ্ক করতে হবে। অর্থাৎ এখানে পিবিআইএফ এর জায়গায় 8% হবে, 15%-এর কোনো কাজ হবে না। তারপর প্রশ্ন বলছে, দেখো, হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্ট, অর্থাৎ কোন প্রকল্পটি নির্বাচন করা উচিত। এই ধরনের কোনো কোম্পানিতে যদি দুইটা প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে দুইটারে আমাকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখতে হবে কোনটার নেট প্রেজেন্ট ভ্যালু বড়। যেটার নেট প্রেজেন্ট ভ্যালু বড় সেটাকে আমরা সিলেক্ট করব। তো পেজ 4-এ আমরা যাচ্ছি, পরবর্তী পেজে সেটার সমাধানটা নিয়ে আসতেছি। খেয়াল করো, পেজ 4 এসে আমরা প্রথমে প্রজেক্ট এর জন্য একটা টেবল করলাম, ফর প্রজেক্ট এ। এখান থেকে আমরা কি বের করব, টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করব। আমরা ইতিমধ্যে জানছি যে টেবল করলে 6টা কলাম বিশিষ্ট করতে হয়। আমরা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গায় এ টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি যেটা, সেটাতে 6টা কলাম। কলাম 1-এ ইয়ার, কলাম 2-তে সিএফএটি, কলাম 3-তে সিই, কলাম 4-এ অ্যাডজাস্টেড সিএফএটি, 5-এ পিভি ফ্যাক্টর এবং 6-এ পিভি। ওকে, ঠিক এই কলামটা আমরা এখানে ব্যবহার করছি, ইয়ার, সিএফএটি, সিই, অ্যাডজাস্টেড সিএফএটি, পিবিআইএফএ, এখানে ওই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা 8% আর পিভি। ইয়ার এটা কলাম নাম্বার 1, 2, 3, 4, 5, 6, এগুলো কিন্তু কলাম নাম্বার। ওকে, এর পরেরগুলো কিন্তু ইয়ার, ইয়ার 1, 2, 3, 4, 5। তাইলে এই যে তিনটা ইয়ার থেকে ইয়ার, সিএফএটি, সি, এই তিনটা কিন্তু আমাদের প্রশ্নের ভিতর আছে। আমরা প্রশ্নের ভিতর থেকে সিএফএটি, সিই দেখে দেখে বসাবো। আমি প্রশ্নে তোমাদের আনলাম, দেখো প্রজেক্ট এর সিএফ 1 লাখ, দ্বিতীয় বছরে 2 লাখ, তৃতীয় বছরে 2 লাখ, চতুর্থ বছরে 3 লাখ এবং পঞ্চম বছরে 3 লাখ। এরপরে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট যেটা, সেটাও 0তম বছর তো আমরা ধরবো না, 0তম বছর তাদের ইনভেস্টমেন্ট থাকবে 0.95, 0.90, 0.85, 0.80, 0.75। এগুলো কিন্তু দেখে দেখে প্রশ্ন থেকে এই 3টা কলাম আমরা ফিল আপ করলাম। এরপরে চতুর্থ কলাম যেটা অ্যাডজাস্টেড সিএফএটি, সেটা আমরা কীভাবে বের করব। চতুর্থ কলাম বা 4 নম্বর কলাম সমান 2 গুণ 3, অর্থাৎ 2 নম্বর কলামের সাথে সিএফএটির সাথে আমরা যখন সিই 3 নম্বর কলাম গুণ করব, আমরা পেয়ে যাব অ্যাডজাস্টেড সিএফএটি 1 লাখ গুণ 0.95, 95,000, 2 লাখ গুণ 0.90, 1,80,000, 2 লাখ গুণ 0.85, 1,70,000, 3 লাখ গুণ 0.80, 2,40,000, 3 লাখ গুণ 0.75, 2,25,000। এ হলো আমাদের অ্যাডজাস্টেড সিএফএটি। ওকে, অ্যাডজাস্টেড সিএফএটি আমরা পেয়ে গেলাম। পঞ্চম কলাম হলো পিবিআইএফএ @8%। খেয়াল করবা, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট মেথড ইউজ করলে অবশ্যই রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা এখানে লাগবে। আমরা প্রশ্নে আবার দেখাই তোমাদেরকে, এখানে 2টা রিটার্ন দেওয়া আছে। এই যে রিটার্নটা দেওয়া আছে নর্মাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটার কোনো ভ্যালু নাই। যেহেতু সার্টিনিটি ইকুইভ্যালেন্ট মেথড ব্যবহার করতেছি, আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটাই ব্যবহার করব পিবিআইএফ এর মধ্যে 8%-এর এই জায়গায়। তো 8%টাই আমি এখানে লিখলাম। এখন কথা হলো যে 8%-এ এই 8%-এর আমরা এই মানগুলো কীভাবে বের করব। প্রথম বছরে 0.926, দ্বিতীয় বছরে 0.857, তৃতীয় বছরে 0.794, 0.735 এবং পঞ্চম বছরে 0.681 কীভাবে বের করব। আমি এই জায়গায় তোমাদের জন্য পিবিআইএফ এর একটা সূত্র, এই সূত্রটা তোমরা বেশ কয়েকটা জায়গায় ব্যবহার করছো, এই সূত্র ব্যবহার করে আমরা কি করব, পিভি ফ্যাক্টর বের করব। তাইলে পিবিআইএফ এ 1/1 + i হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এই 1কে 1 এবং i এর কি করব, মান দ্বারা ভাগ করব। 1/1 + i, তাহলে আমরা 1/1 + i এর মান দ্বারা যদি ভাগ করি, এখানে যখন তোমার প্রথম বছর ব্যবহার করবে 1 দিব, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছর 3, চতুর্থ বছর 4, এর জায়গায় পঞ্চম বছরে 5 লিখব। এখন আমি একদম ইজি ওয়েতে এই সূত্র ব্যবহার করে আমি তোমাদেরকে মানটা বের করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো।
দেখো আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম তোমাদের জন্য, মনোযোগ দিয়ে যদি খেয়াল করো এখানে বুঝে ফেলতে পারবা। তাহলে আমি 1কে ভাগ করব 1 এবং i এর যোগফল দ্বারা। তাহলে 1 এবং i এর যোগফল, i মানে কত, এখানে যে ডিসকাউন্ট রেট দেওয়া আছে পিবিআইএফ এর রিস্ক ফ্রি রেট দেওয়া আছে এটাই 8। আচ্ছা 8 এর পার্সেন্ট উঠাইতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8কে যদি 100 দিয়ে ভাগ করি, খেয়াল করো তো 8 ডিভাইডেড বাই 100, তাহলে কিন্তু কত হয় 0.08। ঠিক আছে, এই 0.08 এর সাথে আমরা যদি +1 করি তাহলে কিন্তু আমাদের মান আসে কত 1.08। এই 1কে 1.08 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমি এখন দেখাই যে 1 দিলাম, ডিভাইডেড দুইবার টিপ দিবা, একবার দুইবার টিপ দিলাম, দিয়ে আমরা ভাগ করব 1.08, এটার যোগফল 1.08। দেখো 1কে 1.08 দিয়ে ভাগ করব, জাস্ট ডিভাইডেড চিহ্নটা দুইবার ক্লিক করবা। এখন আমি প্রথম বছরের জন্য একবার সমান টিপ দিলাম, প্রথম বছরের 0.926 পেয়ে গেলাম। দেখো 0.9259 অনেকগুলো আছে, হ্যাঁ, সেজন্য 3 সংখ্যা রাখতেছি বলে 0.925কে 5 এর পরে 9 আছে বলে 6 রাখলাম। এখন দেখি তো দ্বিতীয় বছরের মানটা আসে নাকি, এই 0.857টা আমি আরেকবার সমান টিপ দিলাম, দেখো 0.857 চলে আসছে। এবার দেখব তৃতীয় বছরের 0.794 আসে নাকি, আমি সমান টিপ দিলাম, দেখো 0.7938 অনেকগুলো আসছে, তো 3 সংখ্যা রাখবো সেজন্য 7.794 নিলাম। এবার দেখি চতুর্থ বছরে, চতুর্থবার ক্লিক করলে চতুর্থ বছরের মান 0.735 চলে আসছে, 735। এরপরে পঞ্চম বছরের জন্য আরেকবার সমান ক্লিক করব, 0.681 চলে আসছে, দেখো 0.68058, অর্থাৎ 3 সংখ্যার পরে 5-এর উপরে আসে সেজন্য 0.681 নিলাম। ওকে, তাহলে আমরা ইজিলি কিভাবে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর বা জেনারেল ক্যালকুলেটর যেভাবে হোক আমরা কিভাবে মানগুলো পিবিআইএফ এর মানগুলো বের করতে পারো সেটা দেখাইলাম। এখন আসো 6 নাম্বার কলাম। 6 নাম্বার কলামে আমরা কি করব, 6 নাম্বার কলামে 4 নাম্বার কলামের সাথে 5 নাম্বার কলাম গুণ করলে আমরা পিবি পাবো। তো 4 নাম্বার কলাম বলতে আমরা অ্যাডজাস্টেড সিএফএটি, 5 নাম্বার কলাম বলতে পিবিআইএফএ। তাহলে 95,000-এর সাথে আমরা 0.926 যদি গুণ করি তাহলে হবে 87,970। 1,80,000-এর সাথে 0.857 গুণ করলে 1,54,260। তারপরে 1,70,000-এর সাথে 0.794 গুণ করলে 1,34,980। 2,40,000-এর সাথে 0.735 গুণ করলে 1,76,040। 2,25,000-এর সাথে 0.681 গুণ করলে 1,53,225। এ হলো আমাদের পিবি বের করার নিয়ম। অর্থাৎ 4 নাম্বার কলামের সাথে 5 নাম্বার কলাম গুণ করলে 6 নাম্বার কলামে পিবিগুলো পেয়ে যাবা। এবার সবগুলো পিবি যদি যোগ করো 7,06,835, এটা হবে টোটাল পিবি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু যখন তুমি পেয়ে গেছো, এখন ইজিলি নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিবি বের করতে পারবা। এনপিবি সূত্র কি, এনপিবি সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিইউ বা ইনভেস্টমেন্ট। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু 7,06,835 থেকে তুমি যদি ইনভেস্টমেন্ট মাইনাস করে দাও, আমরা যদি প্রশ্নে দেখি প্রজেক্ট এতে 0তম বছরে তারা 3 লাখ টাকা ইনভেস্ট করছে, খেয়াল করো, এটা ব্র্যাকেটে রাখার কারণ হলো প্রকল্পের টাকা তারা বিনিয়োগ করছে, এই প্রকল্পে বিনিয়োগ করছে অর্থাৎ নগদ টাকা চলে গেছে, যার কারণে কি হয়েছে মাইনাস দেখাইছে এটা। ওকে, তো এই বিনিয়োগ যেটা ইনভেস্টমেন্ট 3 লাখ, সেটা যদি আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে মাইনাস করে দিই, 7,06,835 থেকে 3 লাখ মাইনাস করে দিই, 4,06,835, এটাই হবে এনপিবি বা নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রজেক্ট এর আমরা যেভাবে নেট প্রেজেন্ট ভ্যালু বের করছি ঠিক একইভাবে প্রজেক্ট বি এরও নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। বের করে দোনোটার ভিতরে যেটা বড় সেটাকে আমরা সাজেস্ট করব অ্যাকসেপ্ট করার জন্য। তো পেজ 5-এ গেলাম, পেজ 5-এ এসে আরেকটা টেবল করলাম ফর প্রজেক্ট বি, সব কাজ একই, ইয়ার, সিএফএটি, সিই, জাস্ট এই মানগুলো কোন প্রজেক্ট থেকে নিবা, বি প্রজেক্ট থেকে। আগে নিয়েছিলে এ প্রজেক্ট থেকে, এখন বি প্রজেক্ট থেকে নিবা। আমি প্রশ্নে আসলাম, এসে বি প্রজেক্ট থেকে জাস্ট ইনভেস্টমেন্টটা আমরা নিব না, বাকি যে ক্যাশ ফ্লোগুলো আছে 2 লাখ 2 লাখ 2 লাখ, তারপর 3 লাখ 4 লাখ, এই ফার্স্টটা সিএফএটি নিলাম। তারপরে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট আমরা 0তম বছরটা নিব না, তারপরে ইয়ার 1 থেকে 5 পর্যন্ত 0.90, 0.80, 0.70, 0.60, 0.50 নিলাম। ওকে, এভাবে নিয়ে আমরা মানগুলো বসাইলাম। কলাম 1, 2, 3-তে 1 ইয়ারগুলো বসাই দিলাম, 2 নাম্বার কলামে সিএফএটিগুলো বসাইলাম, কলাম নাম্বার 3-তে সার্টেনিটি ইকুইভ্যালেন্টগুলো বসাইলাম। এবার ঠিক একইভাবে অ্যাডজাস্টেড সিএফএটি 4 নাম্বার কলামটা কীভাবে পাবো, 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম গুণ করব। 2 নাম্বার কলাম কি, সিএফএটি,
তো সিএফএটি যেমন 2 লাখের সাথে 0.90 গুণ করলে 1,80,000, আবার 2 লাখের সাথে 0.90 গুণ করলে 1,60,000, আবার 2 লাখের সাথে 0.70 গুণ করলে 1,40,000, আবার 3 লাখের সাথে 0.60 গুণ করলে 1,80,000, 4 লাখের সাথে 0.50 গুণ করলে 2 লাখ। এরপরে আমরা পিবিআইএফ এ 8% যে মানটা প্রিভিয়াস পেজে বের করছি ঠিক একই মানও এখানে বসে থাকবে। এটা হলো ফার্স্ট নাম্বার কলাম, কলাম নাম্বার 5 হবে এটা। তো দেখো এই মানগুলো আমরা কিছুক্ষণ আগে বের করছি প্রিভিয়াস পেজ। আমি যদি দেখাই, এই দেখো এই যে কলামের মান 0.926, 0.857, 0.794, 0.735, 0.681, এটা জাস্ট দেখে দেখে প্রজেক্ট বিতে বসাই দিব, যেহেতু একই রেট, রিস্ক ফ্রি রেট যেহেতু একই, মানও একই বসাই দিলাম। এখন 6 নাম্বার কলামে আমরা গুণ করব 4 নাম্বার কলামের সাথে ফার্স্ট নাম্বার কলাম। যেমন 1,80,000 সাথে তুমি যদি 0.926 গুণ করো 1,66,680, আবার 1,60,000 এর সাথে যদি 0.857 গুণ করো 1,37,120, ঠিক একইভাবে সবগুলো বছরের অ্যাডজাস্টেড সিএফএটির সাথে বিবিআইএফ এ গুণ করবা, এই প্রেজেন্ট ভ্যালুগুলো পেয়ে যাবা। সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে 6,83,460। তাহলে আমরা এখন 6,83,460 টাকা টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। টোটাল প্রেজেন্ট ভ্যালু যখন আমি পেয়ে গেছি, এখন আমি নেট প্রেজেন্ট ভ্যালু বের করব প্রজেক্ট বি এর। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615311232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি সমান টিপিবি মাইনাস ইনভেস্টমেন্ট। টিপিবি কত? 6,83,460 আর ইনভেস্টমেন্ট 3 লাখ। 6,83,460 থেকে 3 লাখ মাইনাস করলে আর আসবে 3,83,460। এটা কি এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। এটা আমরা কোত্থেকে পাইছি? এটা আমরা প্রশ্নের ভিতরে দেখো, এই যে প্রজেক্ট বি তো 3 লাখ টাকা তাদের ইনভেস্টমেন্ট আছে, তো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা সেটা মাইনাস করে আমরা 3,83,460 টাকা
প্রজেক্ট বি এর এনপিভি। এখন আমরা কম্পেয়ার করব যে প্রজেক্ট এর এনপিভি কত, প্রজেক্ট বি এর এনপিভি কত। আমরা যদি প্রজেক্ট এটা দেখি, তাদের এনপিভি হয়েছিল 4,06,835, আর প্রজেক্ট বি এর এনপিভি হলো 3,83,460। তাহলে দেখাই যাচ্ছে প্রজেক্ট এর এনপিভি বড়। তো নিয়ম হলো যে প্রজেক্টের এনপিভি বড় বা নেট প্রেজেন্ট ভ্যালু বড় সেটা অ্যাকসেপ্ট করা। আমরা একটা কমেন্ট দিব, প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড বিকজ ইট হ্যাজ হায়ার এনপিভি। প্রজেক্ট এ সিলেক্ট করা উচিত কারণ তার এনপিভি তুলনামূলক বড় প্রজেক্ট বি এর চাইতে। খেয়াল করে স্ক্রিনে আমি প্রথমে বেসিক ক্লাসের যে অংশটা রিস্ক ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ অর্থাৎ ঝুঁকি মূল্যায়নের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো একটু তোমাদের দেখাবো। এখানে রিস্ক ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ বা ঝুঁকি মূল্যায়নের 5টা পদ্ধতি আছে। 1 নাম্বার হলো সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, 2 নাম্বার হলো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অ্যাপ্রোচ, 3 নাম্বার হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, 4 নাম্বার হলো সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং 1 নাম্বার যে অ্যাপ্রোচ সেটা হলো ডিসিশন ট্রি অ্যাপ্রোচ। এই 5টা অ্যাপ্রোচ থেকে আমরা প্রথম যে অ্যাপ্রোচটা অর্থাৎ সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের আজকে সাজেশন 3। তো সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ যেটা, সেটার 2টা সূত্র, নেট প্রেজেন্ট ভ্যালু বের করার বা এনপিভি বের করার 2টা সূত্র আছে। আমরা প্রথমে উইনো 1 নাম্বার দিয়ে নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিইউ। অর্থাৎ এই সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে আমাদেরকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। আর এই নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য প্রথম যে সূত্র সেটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা এনসিইউটা মাইনাস করে দিলে আমরা এনপিভিটা পাবো। এখন এই টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য 6 কলাম বিশিষ্ট একটা টেবল করতে হয়। সূত্রটা যখন তুমি এনপিভি ইকুয়াল টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিইউ এভাবে লিখবা, তখন টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য 6 কলাম বিশিষ্ট একটা টেবল তৈরি করতে হয়। সেই টেবলটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম, এ টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি। টেবলটা খেয়াল করো, প্রথম কলামে কলাম নাম্বার 1-এ ইয়ার থাকবে, কলাম নাম্বার 2-তে CFAT অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থাকবে এবং কলাম নাম্বার 3-তে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট। এই 3টা কলাম কিন্তু প্রশ্নের ভিতরেই থাকবে। 4 নাম্বার কলাম এটা হলো অ্যাডজাস্টেড CFAT, এটা আমরা পাবো যে CFATর সাথে CE অর্থাৎ সার্টিনিটি ইকুইভ্যালেন্ট গুণ করলে আমরা অ্যাডজাস্টেড CFAT পাবো 4 নাম্বার কলাম। সেজন্য 4 নাম্বার সমান 2 গুণ 3, তার মানে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম গুণ করলে অ্যাডজাস্টেড CFAT পেয়ে যাব। 1 নাম্বার কলাম যেটা সেটা হলো ফিবি ফ্যাক্টর। যদি অঙ্কটা সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের হয়, মনে রাখতে হবে সেখানে ফিবি ফ্যাক্টরের জন্য অবশ্যই রিস্ক ফ্রি রিটার্ন যেটা থাকবে সেটাই হবে PBIFA অর্থাৎ ফিবি ফ্যাক্টর পার্সেন্টেজ রিস্ক ফ্রি রিটার্নেরটা হবে। অন্য কোনো রিটার্ন বা পার্সেন্টেজ থাকলে এখানে কোনো ভ্যালু থাকবে না। 6 নাম্বার কলাম হলো যে 4 নাম্বার কলামের সাথে 1 নাম্বার কলাম গুণ করব, তখন আমরা পিবি বা প্রেজেন্ট ভ্যালুটা পাবো। এখানে 4 নাম্বার কলাম বলতে অ্যাডজাস্টেড CFAT আর 1 নাম্বার কলাম বলতে ফিবি ফ্যাক্টর। তো অ্যাডজাস্টেড CFATর সাথে আমরা যখন ফিবি ফ্যাক্টরের মানগুলো গুণ করতে থাকবো তখন আমরা প্রেজেন্ট ভ্যালুগুলো প্রত্যেক বছরে ধারাবাহিকভাবে পেয়ে যাব। এখন যত বছর আয়ুষ্কালের প্রজেক্ট হবে সবগুলো যখন আমরা যোগ করব, সব পিবিগুলো যোগ করব, টোটাল পিবি পাবো, তখন ওই টোটাল পিবি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা এনসিইউ মানে প্রকল্পের যে প্রাথমিক বিনিয়োগ সেটা মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব এনপিভি। এখন আমরা দেখব এই এনপিভিটা দ্বিতীয় বিকল্পভাবে কীভাবে বের করতে পারি। অর দিয়ে আমি এনপিভি সমান লিখলাম, এনপিভি ইকুয়াল থার্ড ব্র্যাকেট A1 ডিভাইডেড 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 প্লাস A2 ডিভাইডেড 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 প্লাস এভাবে ডট 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 চলতে থাকবে। যত বছরের প্রজেক্ট হবে এখানে AN ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার n। এখানে মনে করো 5 বছরের যদি হয় তাহলে এই n এর জায়গায় 5 হবে। আর কে বলতে আমরা বুঝি কি, যে রিস্ক ফ্রি রিটার্নের যে রেট থাকবে সেটা এখানে কে সমান বসবে, আর এনসিইউ মানে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বা নেট ক্যাশ আউটফ্লো। এখন এই যে পাশে উপরে নিচে A1 A2 কে এন এগুলো আমি নিচে একটু হেয়ার দিয়ে দেখাই দিই। হেয়ার দিয়ে আমরা লিখলাম A1 A2, উপরে যে A1 A2 বলতে অ্যাডজাস্টেড CFATকে বোঝায়। এখন অ্যাডজাস্টেড CFAT আমরা কীভাবে পাই সেটা কিন্তু টেবলে দেখাইছি, যে CFATর সাথে CE যখন গুণ করব অ্যাডজাস্টেড CFAT পাবো। তো প্রত্যেক বছরের CFATর সাথে আমরা প্রত্যেক বছরের
সিই অর্থাৎ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট যে মান দেওয়া থাকবে সেটা গুণ করলেই আমরা কিন্তু A1 A2 এভাবে ধারাবাহিকভাবে মানগুলো পেয়ে যাব। এরপরে যে এন আছে, এই এন অর্থ হলো নাম্বার অফ ইয়ার, অর্থাৎ প্রকল্পটা যত বছরের লাস্টে এসে ঠিক তত বছর বসবে। যদি 5 বছর হয় এন এর পাশে 5 বসবে, আর নিচে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার উপরে যে এন আছে সেখানে 4 বছর 5 বছর যত বছরে হয় এনের জায়গায় তত বসবে। ওকে, এখন দেখবো এনসিইউ। এনসিইউ বলতে নেট ক্যাশ আউটফ্লো অবলিক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ। আর কে বলতে আমরা কি বুঝি, রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। অঙ্ক যদি সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্ক হয় অবশ্যই কে এর মান হবে কি, রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট। এই দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্র দিয়ে আমরা সাজেশন 1টা সলভ করছি। আজকে আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করে কিভাবে এনপিভি বের করব সেটা দেখাবো তোমাদেরকে। তবে তার আগে আমরা প্রশ্নটা একটু বুঝবো। সাজেশন 3 প্রশ্নটা দিকে খেয়াল করো। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবি অনার্সে 3rd ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছিল। বিডি ফুড লিমিটেড ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট উইথ এক্সপেক্টেড লাইফ অফ 4 ইয়ার্স, অর্থাৎ বিডি ফুড লিমিটেড 4 বছরের প্রত্যাশিত আয়ুষ্কাল একটি প্রজেক্ট, একটি বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছে, যেটার মেয়াদ হলো 4 বছর। দ্য প্রজেক্ট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 5 লাখ, অর্থাৎ প্রকল্পটির জন্য প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হবে 5 লক্ষ টাকা। মানে প্রাথমিক বিনিয়োগ কত টাকা লাগবে, 5 লক্ষ টাকা। খেয়াল করো মেয়াদ কিন্তু 4 বছর, আর তাদের এনসিও হবে 5 লক্ষ টাকা। দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো অ্যান্ড সার্টিনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট আর এস ফলোস, তাদের প্রত্যাশিত নগদ প্রবাহ এবং নগদ নিশ্চিত সমতুল্য নিচে দেওয়া হলো। তো এখানে যেহেতু তাদের প্রজেক্টের মেয়াদ 4 বছর, ইয়ার 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে। এরপরে সিএফএটি অর্থাৎ আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো, ইয়ার 1 1 লাখ, ইয়ার 2তে 3 লাখ, ইয়ার 3তে 2 লাখ এবং ইয়ার 4-এ 1,50,000। আর সার্টিনিটি ইকুইভ্যালেন্ট নিশ্চিত সমতুল্য, অর্থাৎ এখানে যে আমরা আশা করছি প্রথম বছরে 5 লাখ টাকা বিনিয়োগ করে প্রথম বছরে 1 লাখ টাকা পাবো, সেখান থেকে 95% আসবে, অর্থাৎ পুরো 1 লাখ আসবে না। সেটাই হলো সার্টিনিটি ইকুইভ্যালেন্ট। এখানে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট বলতে আমরা যে প্রত্যাশা করি সে প্রত্যাশা মানে প্রত্যাশার যে ফল সেটার প্রকৃত ফলটাই হলো সার্টিনিটি ইকুইভ্যালেন্ট। অর্থাৎ 1 লাখ টাকা আশা করছি 1 লাখ আসবে না, 95% আসবে। 0.95 মানে 95%, 3 লাখের 80% আসবে, 2 লাখের 70% আসবে, 1,50,000-এর 60% আসবে। তারপর বলছে দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%, তাদের রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 10%। ইনস্ট্রাকশন করণীয় তো বলছে কম্পিউট নেট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু বের করো। বি নাম্বার বলছে কম্পিউট ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আইআরআর বের করো। সি নাম্বার বলছে শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এই প্রজেক্টটি কি গ্রহণ করা উচিত হবে কিনা একটা কমেন্ট করো। তো প্রথমে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভিটা বের করব। আমি পেজ 4-এ আসলাম। পেজ 4-এ এসে আমরা যে এনপিভি সূত্র শিখছি, অর দিয়ে যে সূত্রটা শিখছি, আমরা যদি আবার একটু খেয়াল করি, দেখো এই যে অর এনপিভি ইকুয়াল থার্ড ব্র্যাকেট A1 ডিভাইডেড 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 প্লাস A2 ডিভাইডেড 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 প্লাস এ ডট ডট দিয়ে n ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার n থার্ড ব্র্যাকেট সেট মাইনাস এনসিউ, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই সূত্রে আমরা কি শিখছি, A1 A2 যে এগুলো দেওয়া আছে এগুলো বলতে অ্যাডজাস্টেড সিএফএটি। অ্যাডজাস্টেড সিএফএটি মানে হলো সিএফএটির সাথে সিই গুণ করব, অ্যাডজাস্টেড সিএফএটি পাবো। আর এন মানে নাম্বার অফ ইয়ার, এনসিউ মানে প্রাথমিক বিনিয়োগ, আর কে বলতে রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট। ওকে, এখন এই সূত্রটা ব্যবহার করব আমরা। এখানে দিলাম, এখানে অ্যাডজাস্টেড সিএফএটিতে আমরা A1 ইন্টু সি ফ্যাক্টর, তো সি ফ্যাক্টর কত প্রশ্নে 0.95 প্রথম বছরে, এটা কিন্তু A1 মানে প্রথম বছর। আর ক্যাশ ফ্লো কত 1 লাখ, আমরা যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো প্রথম বছরে সিএফএটি কত 1 লাখ আর সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 0.95, তাইলে এই 1 লাখের 0.95 প্রথম বছরে A1 এর জায়গায়, আর দ্বিতীয় বছরে A2 জায়গায় 3 লাখ গুণ 0.80, তৃতীয় বছরে A3 2 লাখ গুণ 0.70, চতুর্থ বছরে A4 1,50,000 গুণ 0.60। এভাবে আমরা প্রত্যেকটার মান বের করব। বসাইলাম, দেখো এভাবে উপরের অংশটা এভাবে বসাইলাম। বসানোর পরে আবার নিচে কে সমান রিস্ক ফ্রি রিটার্ন, তো রিস্ক ফ্রি রিটার্ন প্রশ্নেই বলা আছে কত, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত আছে 10%। 10%-এর যদি আমরা পার্সেন্ট উঠে দিই তাহলে কিন্তু 0.10 হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 10কে 0.10। 1 সূত্রের 1 টিক থাকবে প্লাস কে এর জায়গায় 0.10, উপরে 1 থাকবে প্লাস চিহ্ন দিলাম,
ঠিক একইভাবে ক্যাশ জায়গায় 0.10, 1 প্লাস 0.10, 1 প্লাস 0.10, 1 প্লাস 0.10। টুর ক্ষেত্রে উপরে যেহেতু 2 আছে 2 বসবে, 3 ইয়ার্সের জন্য 3 বসবে এবং 4 ইয়ার্সের জন্য 4 বসবে। এখানে যেহেতু 4 বছরের সেজন্য n এর জায়গায় 4 বসছে। ব্র্যাকেট শেষ করে -I0 মানে 0তম বছরের ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা অর্থাৎ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ। প্রশ্ন যদি দেখো এখানে বলছে দ্য প্রজেক্ট রিকোয়ার্ড অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 5 লাখ। এই 5 লাখ টাকাই হলো I0 মান, যেটাকে NCU দ্বারাও প্রকাশ করা হয়। এখন ক্যালকুলেশন করব। আমরা উপরে গুণ করে নিব। 1 লাখের 0.95 গুণ করলে 95,000, 3 লাখের 0.80 গুণ করলে 2,40,000, 2 লাখের 0.70 গুণ করলে 1,40,000, 1,50,000-এর 0.60 গুণ করলে 90,000। এবার নিচে আমরা 1 এর সাথে 0.10 যোগ করলে 1.10, 1.102, 1.10 দিয়ে উপরে 3, 1.10 দিয়ে উপরে 4 লিখে আমরা কি করব, ক্যালকুলেশনটা করে নিব। অর্থাৎ যোগগুলো করে উপরে পাওয়ারগুলো রাখলাম। আমরা ইতিমধ্যে তোমাদেরকে পাওয়ার বের করার নিয়ম দেখাইছি। তো এখন এটাকে একটু সরল করে নেবা যে 1.10কে অর্থাৎ 95,000কে এই 1.10 দ্বারা ভাগ করবা, যেটা আসবে সেটার সাথে প্লাস করবা। 2,40,000কে 1.10 পাওয়ার 2 করে 1.10 পাওয়ার 2 করে যে মান আসবে 2,40,000কে সেটা দিয়ে ভাগ দিবা। তো পাওয়ারের কাজ আমি তোমাদেরকে সাজেশন 1-এ দেখাইছি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে, তোমরা সেখান থেকে দেখে নিবা। আর 1,40,000কেও ঠিক একইভাবে 1.10 পাওয়ার 3 করে যে মান আসবে সেটা দিয়ে ভাগ করবা। 90,000কে 1.10 পাওয়ার 4 করে যে মান আসবে সেটা দিয়ে 90,000 ভাগ করবা। ভাগ করার পরে এই সবগুলোর যোগফল হবে 4,51,366। ব্র্যাকেট উঠে গিয়ে -5 লাখ বসবে। তাইলে 4,51,366 -5 লাখ, তার মানে এখানে নেগেটিভ ফিগার আসবে। যেহেতু 5 লাখ বড়, তার আগে মাইনাস সাইন আসে, সেজন্য নেগেটিভ ফিগার হবে 48,634। তার মানে এই এনপিভিটা কি আসছে, নেগেটিভ আসছে বা ঋণাত্মক আসছে। এখন আমরা এনপিভিতে পেয়ে গেলাম রিকোয়ারমেন্ট এ নেগেটিভ বা -48,634। এখন আমরা প্রশ্নে দেখব রিকোয়ারমেন্ট বিতে কী করতে বলছে। রিকোয়ারমেন্ট বিতে বলছে কম্পিউট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ IRR বের করতে হবে। তো IRR এর যে সূত্র, সেখানে কিন্তু আমাদের একটা হায়ার ডিসকাউন্ট রেট লাগে, একটা লোয়ার ডিসকাউন্ট রেট লাগে। তো প্রশ্নে যে ডিসকাউন্ট রেট আছে সেটাকে আমরা বেস করলাম হায়ার ডিসকাউন্ট রেট। আমরা যদি প্রশ্নে দেখি, দেখে এখানে দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%, এটা হলো হায়ার ডিসকাউন্ট রেট ধরবো। এখন আমরা পরবর্তী পেজে গিয়ে রিকোয়ারমেন্ট বি এর জন্য আরেক। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি BVS ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা BVA অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু 3rd ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া 3rd ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের।
প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করব তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। 10 পিবি বের করব, যেখানে আমি ডিসকাউন্ট রেট ধরবো 10%-এর কম ধরে নিলাম। লেট বা ধরি ডিসকাউন্ট রেট কে সমান 5%। পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করব, 5কে 100 দ্বারা ভাগ করলে 0.05। তার মানে এখন আমরা কে এর মান 0.05 ধরে এনপিবি বের করব। আবার আমরা এনপিবি সমান থার্ড ব্র্যাকেটের ওই সূত্রটাই ব্যবহার করব। একই সূত্র ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। উপরের মানের কোনো পরিবর্তন হবে না, হুবহু থাকবে। জাস্ট কে এর জায়গায় আগে 0.10 ছিল, এখন 0.05 হবে, কারণ 5% ধরছে, অর্থাৎ এই মানটা হবে এখন কে এর জায়গায়। বাকি সব ঠিক থাকবে। ক্যালকুলেশনও হুবহু একই করবা, পাওয়ার করে উপরেরগুলোকে ভাগ করে নিবা। করার পরে দেখবা যে যোগফল ব্র্যাকেটের এই যোগফলগুলো হবে 5,03,144, আর মাইনাস তো 5 লাখ আছে। এখন তোমার পজিটিভ এনপিবি আসবে। 5,03,144 থেকে 5 লাখ মাইনাস করলে 3,144। এখন তুমি আইআরআর বের করতে পারবা। আইআরআর এর যে সূত্র আমরা পরবর্তী পেজে, পেজ 6-এ আসলাম। আমি পেজ 6-এ এসে উই নো ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর সমান এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। আমি হেয়ার দিয়ে পাশে এ সমান লোয়ার ডিসকাউন্ট রেট 5%, পার্সেন্ট উঠাই দিলে 0.05। বি মানে হায়ার ডিসকাউন্ট রেট 10%, এটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে 0.1। সি মানে হলো পজিটিভ এনপিবি, যেটা লোয়ার ডিসকাউন্ট রেটের এনপিবি আসছিল। এই পজিটিভ এনপিবি আমরা যে বের করছি দেখো 3,144, সেটা লিখলাম। এবং ডি মানে হলো নেগেটিভ এনপিবি, যেটা হায়ার ডিসকাউন্ট রেটের অর্থাৎ 10% ছিল। হায়ার ডিসকাউন্ট রেটের এনপিবি নেগেটিভ আসছিল 48,634। আমরা যদি দেখাই, দেখো এই যে নেগেটিভ বা ঋণাত্মক আসছিল 48,634। এই মানগুলো হেয়ারের এন মানগুলো এখন আমরা এই সূত্রে বসাবো। এর জায়গায় 0.05 প্লাস চিহ্ন দিলাম, সি এর জায়গায় আমরা 3,144, নিচে সি এর জায়গায় 3,144 মাইনাস চিহ্ন দিলাম, এবং ডি এর জায়গায় যেহেতু নেগেটিভ আসছে সেজন্য এটাকে আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেটে রাখবো। মাইনাস 48,634, যেহেতু আগেটা মাইনাস আছে। ওকে, এখন আমরা ইনটু দিলাম সূত্রের। বি এর জায়গায় বি এর মান 0.1 লিখলাম, আর মাইনাস চিহ্ন দিলাম। এর জায়গায় আমরা এর মান 0.05 লিখলাম। লেখার পরে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। কীভাবে ক্যালকুলেশন করবো আমি একটু বলে দিচ্ছি। এই 0.05 ঠিকই থাকবে, প্লাস চিহ্ন ঠিকই থাকবে, নিচে 3,144 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা উঠে যাবে। 3,144-এর সাথে 48,634 প্লাস করে যেটা আসবে, 3,144 উপরে যেটা আসে সেটাকে এটার যোগফল দ্বারা ভাগ করবা। ভাগ করলে নিশ্চয় একটা মান আসবে, এই মানটা হবে 0.06। আবার খেয়াল করো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 3,144 48,634 এই দুটোটা যোগ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তো এটা যোগ করবা। এই 3,144-কে এটার যোগফল দ্বারা ভাগ করলে দেখবা 0.06 আসবে। ঠিক আছে, এরপরে আমরা এই যে ইনটুটা দিব, 0.10 থেকে 0.05 মাইনাস করলে 0.05 হবে। এখন ব্র্যাকেটের গুণটা করে নিবা। ব্র্যাকেটের গুণ যদি তুমি করো তাহলে যেটা আসবে 0.06 ইন্টু 0.05, এটা গুণ করে যেটা আসবে সেটার সাথে 0.05 যোগ করলে তোমার অ্যান্সার আসবে 0.0530। ক্যালকুলেটারে করে দেখবা। যেহেতু ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করব, সেজন্য রেট বের করলে 100 দিয়ে গুণ দিতে হবে, তখন তোমার মান হয়ে যাবে। অর্থাৎ এটাকে 0.0530-কে 100 দিয়ে গুণ করলে 5.30 চলে আসবে। তো আইআরআর এর মান
আমাদের 5.30 আসলো। এখন আমরা রিকোয়ারমেন্ট সিটা দেখব। আমি সি নাম্বারে দেখলাম, তো আমরা আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন কিন্তু বের করে ফেলছি। সি নাম্বারে বলছে শোড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এই প্রজেক্টটি গ্রহণ করা উচিত হবে। তো আমরা এখানে একটা কমেন্ট দিব, সিন্স এনপিভি ইজ নেগেটিভ। দেখো আমাদের যে প্রশ্নে রিস্ক ফ্রি রিটার্ন আছে সেটার বেস করে আমাদের এনপিভি কিন্তু নেগেটিভ আসছিল। আমি যদি তোমাকে দেখাই, দেখো আমরা যখন কেয়ার মান 0.10 ধরছিলাম তখন কিন্তু আমাদের এনপিভি কি আসছে নেগেটিভ 48,434, এটা নেগেটিভ এনপিভি। তো এখানে কমেন্টে লিখলাম সিজ এনপিভি ইজ নেগেটিভ অ্যান্ড আইআরআর ইজ বিলো দ্য কস্ট অফ ক্যাপিটাল, এবং আইআরআর যেটা আছে 5.30 সেটা 10%-এর সাইটে নিচে। সো দ্য প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড, তাই এই প্রজেক্টটি গ্রহণ করা উচিত হবে না। তো এই ছিল আমাদের আজকের সাজেশনটা। আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।